হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে গাজা থেকে আংশিক সৈন্য প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা, এবং মনে করা হচ্ছে যে কোনো সময় যে আপনার পণবন্দি বিনিময় শুরু হতে পারে। এই বিষয়টি ডিপেন্ড অন আপনার হামাসের উপর ডিপেন্ড করবে, ট্রাম্প বলেছেন। গাজার শান্তি পরিকল্পনায় কী কী আছে এই বিষয়টি আজকে অনেকেই জানতে চাচ্ছেন, আমরা জানার চেষ্টা করব। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন, মেয়র পদে বাংলাদেশিদের সমর্থন এবং ভবিষ্যৎ রাজনীতি কী হবে এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছে জনাব হাসান ফেরদৌস, কাজী ফজিয়া, জয়নাল আবদিন, ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ অবতার এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং আজকে শনিবার, অক্টোবর মাসের 4 তারিখ, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারকদের একটা সাংঘর্ষিক অবস্থা ট্রাম্প দায়িত্ব নেবার পর থেকেই এবং এই পর্যন্ত প্রায় সবগুলোই নির্বাহী আদেশের বিরুদ্ধে ফেডারেল জাজরা অবস্থান নিয়েছেন। প্রাথমিকভাবে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই ফেডারেল নির্বাহী আদেশগুলোকে অকার্যকর করার জন্য রায়ও দিয়েছেন, কিন্তু যদিও বেশিরভাগই টেকেনি সুপ্রিম কোর্টে গিয়ে কিংবা এর উচ্চতর আপিলস কোর্টে গিয়েও টেকেনি অনেকগুলোই। কিন্তু ফেডারেল জাজরা চেষ্টা করে যাচ্ছেন। তারা মোটামুটি এক ধরনের ব্যালেন্স, যেটি কংগ্রেসের পক্ষে সম্ভব হচ্ছে না, বা ডেমোক্রেটিক মাইনরিটি দল কংগ্রেস, কারণ তারা সংখ্যালঘিষ্ঠ, কিন্তু তা সত্ত্বেও ফেডারেল জাজরা মোটামুটি প্রেসিডেন্টের প্রায় সবগুলো নির্বাহী আদেশই প্রথমবার ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটি বজায় রাখা সম্ভব হয় না। প্রেসিডেন্ট ট্রাম্প আপিল করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপিলস কোর্টে যখন তিনি বিজয়ী হন তখন আর কেউ পাল্টা আপিল করে না। যদি কেউ পাল্টা আপিল করে আপিলস কোর্টে, যদি প্রেসিডেন্ট পরাজিত হন, তাহলে দেখা যায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এবং এই পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রায় তার প্রতিটি আবেদনে তার পক্ষে ইতিবাচক রায় দিয়েছে। যদিও আজকে একজন ফেডারেল বিচারক পোর্টল্যান্ডে, অরিগনের একজন ফেডারেল বিচারক, কিট ইমিগ্রেউট তার নাম, তিনি ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট অফ পোর্টল্যান্ডের বিচারক, তিনি একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের উপর। সেই সিদ্ধান্তটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে সেনাবাহিনী মোতায়েন করার যে নির্দেশ দিয়েছেন স্টেট ট্রুপার অরিগনে পোর্টল্যান্ডে, সেই ব্যাপারে সে যে মামলাটি দায়ের করেছিল অরিগন কর্তৃপক্ষ, সেই মামলার পরিপ্রেক্ষিতেই সেই বিচারক, ফেডারেল বিচারক, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের সেক্রেটারি পিট হেগসেথ এবং অরিগন এবং এবং তাকে তার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে যে 2 সপ্তাহের জন্য, যদিও এটি অকার্যকর থাকবে আগামী 18ই অক্টোবর পর্যন্ত। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন পোর্টল্যান্ডে কোনো প্রকার ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারবে না। তবে বিচারক বলেছেন যে 17 তারিখ তিনি দুই পক্ষের বক্তব্য শুনবেন এবং তিনি আশা করছেন যে ট্রাম্প প্রশাসন যুক্তিতর্কের মাধ্যমে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় কিনা সেই পক্ষে সেটি উপস্থাপন করতে সক্ষম হবেন এবং এর মাধ্যমে তিনি তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে যে রিস্ট্রেনিং অর্ডার যেটি এখন দেওয়া হয়েছে সেটি স্থায়ী হবে নাকি সেটি প্রত্যাহার করে নেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের কাছে 2 সপ্তাহের সময় আছে এই ব্যাপারে তাদের বক্তব্য উপস্থাপন করা, তাদের যুক্তি উপস্থাপন করা, মূলত যে কেন এই পোর্টল্যান্ডে স্টেট ট্রুপার পাঠাতে হবে। যদিও সেখানকার ডেমোক্রেটিক গভর্নর এই ব্যাপারে আপত্তি তুলেছেন, পিট জিকার। তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প স্টেট ট্রুপার যারা আছে, যেটি গভর্নরের নিয়ন্ত্রণে থাকে, মূলত প্রত্যেকটি স্টেট পুলিশ গভর্নর নিয়ন্ত্রণে থাকে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রেসিডেন্টের ক্ষমতা বলে সেই স্টেট ট্রুপার যেগুলো আছে, শিকাগো তো এই তিন ন্যাশনাল গার্ড পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন, 300 ন্যাশনাল গার্ড। এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ইলিনয়ের গভর্নর পিট জাগার, যিনি ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল গার্ড যেটি স্টেট নিয়ন্ত্রণে থাকে, স্টেট গভর্নর নিয়ন্ত্রণে থাকে, সেটিকে এখন ফেডারেল পুলিশ হিসেবে ব্যবহার করছেন। এবং তিনি বলেছেন, যদিও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে ইলিনয়তে, বিশেষ করে শিকাগো শহরে, আইস কর্তৃপক্ষ, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট, তাদের
দায়িত্বভার পালনকালে নানা বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা প্রদানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে এই ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত দিয়েছেন। 300 ন্যাশনাল গার্ড প্রাথমিকভাবে সেখানে পাঠানো হয়েছে, যাতে তারা ইমিগ্রেশন সংক্রান্ত যে যুক্তরাষ্ট্রের বিধিমালা রয়েছে সেগুলো কার্যকর করার ক্ষেত্রে আইস এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের যারা থাকবেন তাদের সহযোগিতা এবং সহায়তা করতে পারেন এবং নিরাপত্তা প্রদান করতে পারেন। সেই জন্যই এই 300 ন্যাশনাল গার্ড সেখানে পাঠানো হচ্ছে। আপনারা জানেন যুক্তরাষ্ট্রে এখন শাটডাউন চলছে, শাটডাউনের চতুর্থ দিনও শেষ হয়ে যাচ্ছে এবং কবে নাগাদ এই শাটডাউন শেষ হবে সেই ব্যাপারে কোনো প্রকার সম্ভাবনাই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। দুই পক্ষই তাদের অবস্থানের দৃঢ়তার সাথে অবস্থান করছেন এবং দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছেন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেডি ভান্স লক্ষ লক্ষ মানুষের কাছে ইমেইল পাঠাচ্ছেন, যে তারা বলার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, যে ডেমোক্রেটদের অনমনীয় মনোভাবের কারণে এই শাটডাউন, যদিও একটি ইউনিয়ন আজকে সেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেডি ভান্সের সেই চিঠি ইমেইলের কারণে সে তাদের মামলা ঠুকে দিয়েছে তাদের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে, জেডি ভান্স এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও আপাতত তো এই শাটডাউন বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে যদিও অতীতে যে শাটডাউন গুলো হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে, সেটি 35 দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী ছিল এবং সেটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী শাটডাউন। এর আগে অবশ্য অন্যান্য প্রেসিডেন্টের সময় শাটডাউন হয়েছিল এবং সেগুলো দিন কয়েকের পরেই একটা সমাধানে আসতে সক্ষম হয় দুই পক্ষই। এবং আজকে জানা গেল যে 2013 এবং 2019 সালে সিনেটর টেড ক্রুজের কারণে এই 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 সময় বিশেষ করে টেড ক্রুজের যে অবস্থানটি ছিল অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটাকে আমরা ওবামা কেয়ার বলে থাকি, সেই ওবামা কেয়ারের বিরুদ্ধে তার অবস্থানের কারণেই শেষ পর্যন্ত 2 দফা শাটডাউন হয়েছিল প্রেসিডেন্ট ওবামার সময়। এবং আরেকবার প্রেসিডেন্ট ট্রাম্পের সময় সিনেটর চাক সুমার শাটডাউনের ব্যবস্থাটি চূড়ান্ত করেছিলেন। তার কারণ তিনি চেয়েছিলেন যে সীমান্ত দিয়ে যে সমস্ত শিশু কিশোর যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে সীমান্ত যে দেওয়াল নির্মাণ করছিলেন সেই ব্যাপারে বিরোধিতা করার সময় সিনেটর চাক সুমারের অবস্থানের কারণে 2 দফা শাটডাউন হয়েছিল ট্রাম্পের সময়। এবং দুজনেই সিনেটর, এবং দেখা যাচ্ছে যে শাটডাউনের প্রক্রিয়াটি মূলত সিনেটেই নির্ধারিত হয়। তার কারণ সিনেটে এই কোনো বিল পাশ করতে যদি সেটা ফিলিবাস্টার, যেটি হাউসে নেই, হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মধ্যে কোনো ফিলিবাস্টারের সুযোগ নেই, কিন্তু সিনেটে রয়েছে সেই ফিলিবাস্টার। সেই ফিলিবাস্টারটা হচ্ছে যে যদিও সিনেটে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু কোনো বিল পাস করার সময় 60 জন সিনেটরের প্রয়োজন হয়, অর্থাৎ রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বর্তমানে, এবং রিপাবলিকানদের 53 জন সদস্য রয়েছে, কিন্তু মূলত তাদের এখন 52 জন, কারণ একজন সিনেটর র্যান্ড পল তিনি এই 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 সময়সীমা বাড়ানোর ব্যাপারে তিনি একমত নন। এই যে ডেট সিল যেটাকে বলা হয় বাজেট বরাদ্দ, সেটি ব্যাপারে তিনি একমত নন রিপাবলিকান প্রস্তাবের সাথে। সেই জন্য তিনি ভোটদানে বিরত থাকার কারণে রিপাবলিকানদের প্রয়োজন আরো 8টি ডেমোক্রেট সিনেটর ভোট। তারা তিনটি একটি ভোটাভুটিতে 3 জন ডেমোক্রেট সিনেটর রিপাবলিকানদের সমর্থন করেছিলেন, কিন্তু তাতে গিয়ে দাঁড়িয়েছে 55। তাদের এখনো 5টি দরকার এবং সেই 5টি তাদের পক্ষে পাওয়া এখন সম্ভব হচ্ছে না। অর্থাৎ যতদিন পর্যন্ত 60 ভোট রিপাবলিকানদের সংগ্রহে না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধানের আপাতত দৃষ্টি দেখা যাচ্ছে না, কারণ বিপক্ষই তাদের অবস্থানে শক্ত। প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটদের দায়ী করেছেন এই শাটডাউনের জন্য, কিন্তু রিপাবলিকানরা বলেছেন, ডেমোক্রেটরা বলেছেন, বিশেষ করে সিনেটর চাক সুমার বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের বিষয়টি মোটামুটি বিবেচনা আনে না, কোনোভাবেই বিবেচনা আনে না। এবং এর পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্বভার গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ডেমোক্রেটদের সম্পর্কটা এতটাই খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে যে দুই পক্ষের মধ্যে কোনো প্রকার কোনো বিষয় আপোষ হওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ বলা যায়। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি 2 দফা ইমপিচড হয়েছিলেন ডেমোক্রেটদের দ্বারা, সেটিও তার মনে রয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে 2বার তিনি আততায়ীর হাত থেকেও রক্ষা পেয়েছেন। সেই বিষয়গুলো প্রেসিডেন্ট ট্রাম্পের মনে গভীর রেখাপাত করেছে এবং সেই জন্য তিনি ডেমোক্রেটদের কোনো প্রস্তাবে তার আস্থা নাই। ডেমোক্রেটদের সাথে কোনো প্রকার বৈঠকও তিনি স্বাভাবিক
কিংবা হৃদ্যতাপূর্ণ পরিবেশে কোনো ডেমোক্রেটদের সাথে আর কোনো বৈঠকও হয় না, এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ভাবে একটি সংকটের সৃষ্টি করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বিরোধী দল হিসাবে ডেমোক্র্যাটদের যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতিতে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ দুর্ভোগের মুখোমুখি হচ্ছে, এমন অভিযোগ অনেক রাজনৈতিক বিশ্লেষকরা করেছেন ইতিমধ্যেই। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত স্টেটগুলো থেকে ফেডারেল ফান্ড প্রত্যাহার করতে শুরু করেছেন। 18 বিলিয়ন প্রত্যাহার করেছেন নিউ ইয়র্ক সিটি থেকে। এর আগে আজকে তারা জানা গেল যে অফিস অফ ম্যানেজমেন্টের যিনি পরিচালক রয়েছেন, বাজেট ডিরেক্টর রাসেল ভট, তিনি জানিয়েছেন যে তিনি শিকাগোর শিকাগোর জন্য যে তহবিল বরাদ্দ রয়েছে, আপনারা জানেন শিকাগো ডেমোক্র্যাট মেয়র দ্বারা পরিচালিত একটি শহর, সেখান থেকে $2.1 বিলিয়ন প্রত্যাহার করেছেন। অতএব পর্যায়ক্রমে প্রতিটি ডেমোক্রেটিক স্টেট থেকে যে ফেডারেল বরাদ্দ রয়েছে সেগুলি প্রত্যাহার করে নিয়ে ডেমোক্রেটিক স্টেটগুলো এবং ডেমোক্রেটিক সিনেটরদের উপর চাপ সৃষ্টি করার নতুন কৌশল অবলম্বন করছেন ট্রাম্প প্রশাসন। কিন্তু তাতেও ডেমোক্রেট সিনেটররা এখনো অনমনীয় মনোভাবেরই পরিচয় দিচ্ছেন। আরেকটি জিনিস যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমরা জানি কুইন্সের যে এলাকাটি এতদিন সবাই ধরে নিতেন খুবই শান্তিপূর্ণ শান্তিপ্রিয় এলাকা, সেই শান্তিপ্রিয় এলাকাটিতে এখন কিন্তু আর শান্তি শৃঙ্খলা তেমন ভাবে নেই। এবং সেইটি হচ্ছে কুইন্সের একটি একটি এলাকা, যে এলাকাটিকে বলা হতো যে খুবই নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত হলো, এবং 5টি বড়তে যে এনওয়াইপিডি কমান্ড রয়েছে সেই কমান্ডের আওতায় এই কমান্ড, যেটি কুইন্স নর্থ কমান্ড হিসেবে পরিচিত এনওয়াইপিডি, যার আওতায় রয়েছে ফরেস্ট হিলস, ফ্লাশিং, অ্যাস্টোরিয়া এবং এলমাস। এই 4টি এলাকার পুলিশ স্টেশন গুলো এই কুইন্স নর্থ কমান্ডের আওতায়, এবং এই কুইন্স নর্থ কমান্ডের আওতায় 4টি এলাকাতেই হত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত এক বছরে 62%। গত বছর যেখানে এই সময় 13টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এই 4টি এলাকায়, এই কুইন্স নর্থ কমান্ডের আওতায়, সেখানে এবছর ঘটেছে 21টি। এবং এই 21 এর কারণে সেখানে শুধু তাই নয়, সেখানে দেখা যাচ্ছে সেখানে শুটিং এর ঘটনা, গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে, প্রায় 60% বৃদ্ধি পেয়েছে। যেখানে গত বছর ছিল 20টি গুলিবর্ষণের ঘটনা, সেখানে এবার 31টি গুলিবর্ষণের ঘটনা রেকর্ড করেছে এনওয়াইপিডি। অতএব যে কথাটি আগে বলছিলাম যে ফ্লাশিং, ফরেস্ট হিলস, স্টোরি এবং এলমাস্ট এই এলাকাটাকে নিরাপদ ভাবা হতো, এনওয়াইপিডির স্ট্যাটিস্টিক্স অনুযায়ী অন্তত, সেই স্ট্যাটিস্টিক্সে কিন্তু এবার অন্য হিসাব এসেছে, এবং তাতে দেখা যাচ্ছে হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে 62% এবং গুলিবর্ষণ গোলাবাজির ঘটনা বেড়েছে 60%। আরেকটি বিষয় যেটি আবহাওয়ার কথা বলে রাখি, শীতকাল আসতে শুরু করেছে, অক্টোবর মাস, অনেকেই আজকে কিছুটা শীতল আবহাওয়া অনুভব করেছেন বাইরে। এবং আজকে আবহাওয়াবিদরা এই বছর নিউ ইয়র্ক সিটিতে কি পরিমাণ তুষারপাত হতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, এবং তারা বলেছেন যে গত বছর যদিও আমরা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় কম তুষারপাত লক্ষ্য করেছি, কিন্তু এবার হয়তোবা তা হবে না। এবার গত বছর তুলনায় কিছুটা তুষারপাত বেশি হবে নিউ ইয়র্ক শহরে, কিন্তু তা কোনোভাবেই রেকর্ড যেটি রয়েছে গড়পড়তায় 29 ইঞ্চি, সেটি পর্যন্ত হয়তো পৌঁছবে না। তবে তারা বলেছেন গতবার গড়পড়তায় 13 ইঞ্চি বৃষ্টি বা তুষারপাত হয়েছিল নিউ ইয়র্ক শহরে, এবার সেটি 18 থেকে 21 পর্যন্ত 21 ইঞ্চি পর্যন্ত যেতে পারে। তবে এটি নির্ভর করছে আবহাওয়ার পরিবর্তনের কারণে, এবং তারা আশঙ্কা করছেন ডিসেম্বরের শেষ মূলত মাঝামাঝি থেকেই এই তুষারপাতের সম্ভাবনা রয়ে যাবে। তবে ফেব্রুয়ারি মাসে তীব্র শীত অনুভূত হবে, এবং ফেব্রুয়ারিতে তীব্র শীত, মার্চের মাঝামাঝি কিংবা শেষ দিক থেকে শীতের তীব্রতা কিছুটা কমতে থাকবে। তবে গতবারের তুলনায় এবার তুষারপাত সম্ভাবনা একটু বেশি, এবং বেশি দিনও হওয়ার সম্ভাবনা। তবে কোনোভাবেই তারা বলছেন এখনো পর্যন্ত তাদের কাছে যে হিসাব এবং যে অনুমান, তাতে এটি 16 থেকে 18 ইঞ্চির বেশি হবে না, যেখানে গত বছর হয়েছিল গড়পড়তায় 13 ইঞ্চি। আরেকটি বিষয় যেটি শেষ করার আগে বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা অনেকে বলছেন, কিন্তু জরিপ কিন্তু তা বলছে না এখনো পর্যন্ত। মেয়র এরিক অ্যাডামসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর যে জরিপটি গ্রহণ করা হয়েছে, সেই জরিপেও দেখা যাচ্ছে ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে
আহ জোহরান মামদানির অবস্থান এখনো বেশ শক্ত। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং তার দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন সেই সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে যেই ব্যবধানে পরাজিত হয়েছিলেন অনেকটা কাছাকাছি, সেই ব্যবধান এখনো রয়েছে দুজনের মধ্যে। প্রায় 20% ব্যবধান জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমোর মধ্যে এখনো পর্যন্ত। দেখা যাচ্ছে যে মেয়র এরিক অ্যাডামসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরও অন্তত জরিপের দিক থেকে এখনো খুব বেশি অগ্রসর হননি, হতে পারেননি অ্যান্ড্রু কুমো, কিন্তু ফান্ড রেজিং এ তিনি বেশ অগ্রসর হয়েছেন, যেটি গতকাল আমি বলেছি। এবং মেয়র এরিক অ্যাডামস, আজকে আরেকটি হিসাব এসেছে, মেয়র এরিক অ্যাডামস যেদিন নির্বাচন থেকে সরে দাঁড়ান তার 2 দিন পরে, মাত্র 2 দিনে অ্যান্ড্রু কুমো $4 লক্ষ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছিলেন ফান্ড রেজিং হিসাবে। যদিও আজকে গতকাল ইনফ্যাক্ট জোহরান মামদানি জানিয়েছেন তার ক্যাম্পেইন কোনো প্রকার ফান্ডিং এর অসুবিধায় ভুগছে না, কারণ নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষ $25 থেকে বেশি, সামান্য বেশি করে তাকে অর্থ দিচ্ছেন এবং তার নির্বাচনে কোনো ফান্ডিং এর সমস্যা নেই তিনি বলেছেন। তবে জরিপ যেটি, আজকে জরিপের কথা যেটি বললাম, সর্বশেষ জরিপ, সেই জরিপে দেখা যাচ্ছে কুমোর সমর্থন 29% ভোটারের এবং মামদানির সমর্থন এখনো 47% ভোটারের, এবং কার্টিস সিলুয়া যিনি রিপাবলিকান প্রার্থী হিসাবে এখনো অবস্থান করছেন, নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে এখনো বলে যাচ্ছেন, তার সমর্থন 11%। আপাতত এখানে শেষ করি আজকে, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। ওকে, থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো কালকে আপনি জানেন যে যে কি বলে অ্যান্ড্রু কুমো তিনি একটি মসজিদে এসেছিলেন, বাট এখন মনে হচ্ছে যে তিনি চেষ্টা করছেন যে আগে এথনিক মাইনরিটি কমিউনিটির প্রতি তার খুব একটা লক্ষ্য ছিল বলে আমার মনে হয় না। এখন মনে হচ্ছে তিনি কিছুটা মনোযোগী হয়েছেন, বাট এটা তো আমার মনে হচ্ছে এই সময় কাজ করবে বলে মনে হয় না। আমি এই প্রশ্নটা তাকে জিজ্ঞেস করেছিলাম দিন কয়েক আগে কুইন্সের একটি পূজা মণ্ডপে, যে ডু ইউ থিঙ্ক ইউ হ্যাভ এনাফ টাইম টু কভার দিস গ্যাপ। তিনি বলছেন লেট মি গেট আউট অফ দিস প্লেস ফার্স্ট, দেন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আমার যেটা মনে হয় যে টাইম ইজ ভেরি শর্ট, এবং যেটা ধারণা করা হয়েছিল যে এরিক অ্যাডামসের সরে যাওয়ার পর তার জরিপ পোল কিছুটা আপ হবে, সেটি হয়নি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। আরেকটি বিষয় যেটি আমি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে, তবে একটা ক্র্যাক তিনি করতে পেরেছেন, এতে কোনো সন্দেহ নেই। আর সেটি হচ্ছে যে তিনি যেই আমাদের বাংলাদেশি কমিউনিটিতে কিছুটা হলেও ক্র্যাক করতে পেরেছেন, এবং এর একটা কারণ বোধহয় তিনি বাংলাদেশি কমিউনিটিতে নজর দিচ্ছেন। তার আরেকটি কারণ আমি বলি যে গত 1 মাসে বাংলাদেশ কমিউনিটির উপর 3টি রিপোর্ট ছাপা হয়েছে নিউ ইয়র্ক টাইমস ও আরো কয়েকটি পত্রিকাতে। এবং গতকাল আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, এই প্রথম বাংলাদেশি একজন ব্যবসায়ী ফাহাদ সুলেমান তিনি মামদানির সমর্থন থেকে সরে গিয়ে তিনি অ্যান্ড্রু কুমোকে সমর্থন করছেন, এটি নিউ ইয়র্ক পোস্টে ব্যাপক আকারে ছাপা হয়েছে, বিরাট আকারে। এবং গতকাল তিনি জ্যাকসনেটেও গিয়েছিলেন অ্যান্ড্রু কুমো শুক্রবার দিন, এবং তিনি সেখানে কথা বলেছেন। তবে অ্যান্ড্রু কুমো যে তার ডেমোক্রেটিক প্রাইমারি ক্যাম্পেইনের সময় যে বিষয়টি, যে কাজটি করেন, এবং তিনি সেটা স্বীকারও করেছেন যে তিনি এই ডেমোক্রেটিক প্রাইমারিটাকে অনেকটা সহজভাবে নিয়েছেন, কিন্তু তার গতিবেগ বৃদ্ধি পেয়েছে মেয়র এরিক অ্যাডামসের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর। যদিও আমরা বলছি সবাই টাইম এখনো শর্ট, তবে নির্বাচনের সময় অনেক কিছু বলা মুশকিল, কারণ জোহরান মামদানিও তার লিড অনেকটা কাট করতে পেরেছিলেন অ্যান্ড্রু কুমোর সাথে নির্বাচনের শেষ সপ্তাহগুলোতে। থ্যাংক ইউ সো মাচ। বাট আমার কাছে মনে হয় যে ক্র্যাক যেটা আপনি বলছেন, যে আর নিউ ইয়র্ক পোস্টের যে রিপোর্ট, এই রিপোর্ট নিউ ইয়র্ক পোস্ট, আমরা জানি নিউ ইয়র্ক পোস্টের ক্যারেক্টার, এভরিবডি নোজ ক্যারেক্টার অফ নিউ ইয়র্ক পোস্ট, যে তারা মনে করছে যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তারা বিশাল একটা মানে বিভেদ সৃষ্টি করতে। বাট আমার মনে হয় যে বাংলাদেশি কমিউনিটি ইজ সো ইউনাইটেড যে এখন ফাহাদ সুলাইমান বা অন্য কেউ যদি ইউনাইটেড তাহের বলা যাবে না, তাদের বাংলাদেশি কমিউনিটিতে জোহরান মামদানির সাপোর্ট খুব তীব্র, খুব গভীর, খুব বড়, অনেক বেশি। তবে সবাই ইউনাইটেড এই কথাটা হয়তো এই মুহূর্তে বলা যাবে না। জোহরান মামদানির পক্ষে বাংলাদেশি কমিউনিটির আপনি অল জেনারেশন, বিশেষ করে ইয়ুথ এন্ড দি ওল্ড, সেটি অস্বীকার করার উপায় নাই। এটার মধ্যে আমার মনে হয় না, আই ডোন্ট সি এনি না না, বাংলাদেশি কমিটি যদি আপনি বলেন, সেখানে আমাদের বাংলাদেশি হিন্দুদের কথাও বলতে হবে। আর সেই জিনিসটা, সেই ডায়াসপোরাকে যদি আপনি কাউন্ট করেন, এবং 50+ জেনারেশন যারা আছে তাদের মধ্যে এই জিনিসটা কিন্তু ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা লক্ষ্য করিনি, দেখিনি, যেটা এখন দেখছি।
বাট হিন্দু কমিউনিটি যেটা বলছেন যে হিন্দু কমিউনিটি ইয়থ যারা আছে, ইয়থদের অলমোস্ট আই স্পোক টু দেম মেনি ইয়থস, দে অল আর সাপোর্টার অফ জোহরান মামদানি, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট হিন্দু মুসলিমস অর এনি আদার রিলিজন, দে অলওয়েজ কেয়ার অ্যাবাউট। ওদের কাছে তো এই রিলিজিয়নটা খুব একটা ম্যাটার করে না, যেখানে যারা আমেরিকাতে এডুকেশন নেয় তাদের কাছে রিলিজিয়ন কোনো ফ্যাক্টর না। রাইট, থ্যাংক ইউ সো মাচ জয়নাল ভাই, আপনাকে অনেক অভিনন্দন, ধন্যবাদ। আমি আশা করছি যে কাজী আমাদের কাজী কফৌজিয়া উনি জয়েন করবেন আমাদের সাথে এবং আমরা একসাথে কথা বলবো আপনার সাথে। একটু আগে আপনি জানেন যে ইটস এ ভেরি ডেভেলপিং রিপোর্ট অন গাজা, যে গাজাতে বলা হচ্ছে যে একটা যুদ্ধবিরতি হওয়ার মোটামুটি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন। মনে হচ্ছে নেতানিয়াহুর সুর অনেকটা চেঞ্জ হয়েছে এবং বলা হচ্ছে এখন বল হচ্ছে হামাসের কোর্টে, এবং হামাস যদি রাজি হয়ে যায় দেন আংশিকভাবে সৈন্য প্রত্যাহার করা হবে এবং দেখা যাবে যে কি হয়। বাট আপনি জানেন ইটস এ ভেরি স্যাড স্টোরি যে অলমোস্ট আমার মনে হয় 70-80 হাজার মানুষ ইতিমধ্যে জীবন বিসর্জন দিয়েছে, বাচ্চা, শিশু, মা, আপনি জানেন নিরপরাধ অনেক মানুষ, অনেকেই মারা গেছেন এই ঘটনায়। সো আমরা আজকে দেখি যে কোন অবস্থায় কি হচ্ছে গাজা নিয়ে একটু আলোচনা। প্রথমে শুনেছে ব্রেকিং নিউজ, হাসান ভাই, এক্স্যাক্টলি হোয়াটস গোয়িং অন ইন গাজা? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, আশার দুইটা রং আছে, কেমন? একদিকে আশার রংটা উজ্জ্বল, অন্যদিকে আশার রংটা কালো। আমরা এখন সেই কালো রং দেখতে পাচ্ছি। আশা কি অর্থে? যে গাজায় গত 2 বছর ধরে যে দৈনিক গণহত্যা ঘটেছে, যার ফলে প্রায় 70,000 মানুষ মারা গেছে, যার ফলে প্রায় 1.25 লক্ষ লোক আহত হয়েছে, তার মানে সব মিলে 2 লক্ষ 2.5 লক্ষ লোক হতাহত হয়েছে, তা বন্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিভাবে? আমাদের প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন নেতানিয়াহুকে, হামাস যেহেতু তার 20 দফা প্রস্তাবে সম্মত হয়েছে প্রাথমিকভাবে, তার রেসপন্সে আমাদের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বোমা বর্ষণ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। তার জবাবে নেতানিয়াহু আংশিকভাবে সরাসরি হামলা বন্ধ করতে সম্মত হয়েছেন এবং তিনি তার সেনাবাহিনীকে সে নির্দেশ দিয়ে, তার মানে না যে লড়াই বন্ধ হলো, বোমাবাজি বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, মোটেই না। সোমবার থেকে কায়রোতে বৈঠক বসবে। সেই বৈঠকে আমেরিকা থেকে আমাদের প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার যাচ্ছেন, স্টিভ উইটকফ যাচ্ছেন, তিনি প্রেসিডেন্টের বিশেষ দূত, এবং সেখানে হামাসের প্রতিনিধির সাথে তারা বসবেন। সঙ্গে থাকবে মূলত 2টি আরব দেশ, ইজিপ্ট এবং ইউএই, কাতারও সেখানে থাকবে। কি আলোচনা হবে? যে 20 দফা আপনারা দেখেছেন একটু, আপনি বললেন যে নেতানিয়াহু রাজি হয়েছে না, এটা নেতানিয়াহুরই প্রস্তাব। নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্প একসাথে বসে এই প্রস্তাবটি তৈরি করেছেন, যার মূল লক্ষ্য নেতানিয়াহুর প্রতিটি ডিমান্ডকে মিট করা। এটা আমার কথা না, এটা বলেছে নিউ ইয়র্ক টাইমসের বড় হেডলাইন হচ্ছে যে নেতানিয়াহুর প্রত্যেকটি দাবি এই চুক্তিতে মেটানো হলো। কিভাবে? কি চুক্তি কি বলা আছে? 1 নম্বর, হামাসকে সরে যেতে হবে, তাকে ডিজার্ম করতে হবে, তাকে রাজনৈতিক যে এই মুহূর্তে তার ক্ষমতায় আছে, ক্ষমতা থেকে সরে যেতে হবে, প্রধান শর্ত। ট্রাম্প সাহেবের সঙ্গে অ্যাড করেছেন যারা অস্ত্র সংবরণ করবে এবং শান্তির পক্ষে কথা বলবে তাদেরকে তিনি মাফ করে দেবেন। তার মানে অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট হামাসের দিন শেষ যদি তার এই প্রস্তাব, টোটাল সারেন্ডার যাকে বলে, পূর্ণ আত্মসমর্পণ। 1 নম্বর। 2 নম্বর, নেতানিয়াহুর দাবি মোতাবেক গাজার পরবর্তী শাসন ব্যবস্থায় কোনোভাবেই হামাস যুক্ত হতে পারবে না। শুধু হামাসই নয়, মাহমুদ আব্বাসের প্যালেস্টিনের অথরিটিও যুক্ত হতে পারবে না। যুক্ত হবে কারা? একটা লাভ লোকসান দেখবেন এই বোর্ড অফ পিস, যার দৈনন্দিন দেখাশোনা করবেন টনি ব্লেয়ার। আমার দেশ, আমি গাজাবাসী, আমাকে কেউ জিজ্ঞাসা করলো না, আমার কোনো ইনভলভমেন্ট নেই,
এবং অনন্ত কবে যে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কতদিন যে আপনি কন্ট্রোল করবেন তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি বাইরে থেকে এসে আমাকে অনন্তকাল ধরে কন্ট্রোল করতে পারবেন। এটা কখন হয় জানেন? এটাকে বলে কলোনিয়ালিজম, উপনিবেশবাদ। ইংল্যান্ড থেকে যুদ্ধ জাহাজ নিয়ে ক্লাইভ সাহেব আসলেন, দেশ জয় করলেন এবং বললেন এটা আমার দেশ। ক্লাইভ সাহেব নেই, তার জায়গায় এখন আছেন লর্ড ট্রাম্প। লর্ড ক্লাইভ নেই, লর্ড ট্রাম্প আছেন, লর্ড টনি ব্লেয়ার আছেন, লর্ড নেতানিয়াহু আছেন। সবচেয়ে বড় এলিমেন্ট ছিল কি, এই 70 বছর ধরে যুদ্ধ চলছে, তার মূল লক্ষ্য কি ছিল? একটা দেশ হবে প্যালেস্টিনিয়ানদের, তাই তো? একটা দেশ হবে। 1947 আপনারা জানেন জাতিসংঘের প্রস্তাব অনুসারে প্যালেস্টাইনকে দুভাগ, পুরো এলাকার নাম প্যালেস্টাইন, এই প্যালেস্টাইন এলাকাতে দুভাগে ভাগ করা হবে। এক ভাগে থাকবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, অন্য ভাগে একটি আরব রাষ্ট্র, প্রভিশন, এটার নাম হল গিয়ে প্যালেস্টাইন। ইসরায়েল রাষ্ট্র হয়ে গেছে কিন্তু প্রথম দিন থেকেই, এখন পর্যন্ত সেই প্যালেস্টাইন রাষ্ট্র গঠিত হয়নি। এই প্রস্তাবে কি বলা হচ্ছে? যে প্যালেস্টিনিয়ানদের আকাঙ্ক্ষা একটি রাষ্ট্র গঠন করা। দে হ্যাভ এন অ্যাসপিরেশন ফর এ সেপারেট স্টেটহুড। যখন প্যালেস্টিন অথরিটি সংস্কার করতে পারবে, তারা রিফর্মড হবে, তখন প্রশ্ন উঠবে এই আকাঙ্ক্ষা পূরণের কথাটার মানেটা কি? কে ঠিক করবে যে তাদের রিফর্মড হয়েছে? কে উইল ডিসাইড? নেতানিয়াহু সাহেব ঠিক করবেন, কারণ তিনি এই কমিটির মধ্যে একজন সদস্য। ট্রাম্প সাহেব ঠিক করবেন বোধ করি, ব্লেয়ার সাহেব ঠিক করবেন, বা সম্পূর্ণ বিদেশিরা ঠিক করবেন তুমি রিফর্মড হয়েছে কিনা। অন্য কথায়, যে স্বপ্ন তারা দেখেছিল, স্বপ্ন আপাতত আপনি তালাবন্দি করে রাখতে পারেন। এখন প্রশ্ন উঠলো যে এখন এত সব নেগেটিভ কথা বলছি আমি, তারপরেও আমি এটাকে ওয়েলকাম করছি কেন? আমি লিখেছি, আমি লেখায় বলেছি যে ট্রাম্প সাহেব যদি যুদ্ধ বন্ধ করতে পারেন, এই নরহত্যা বন্ধ করতে পারেন, গণহত্যা বন্ধ করতে পারেন, ট্রাম্প সাহেবকে নোবেল পুরস্কার দিলে আমি আপত্তি করব না। হি ডিজার্ভস ইট। কারণ অনেস্টলি এই যুদ্ধ বন্ধ করার কারো ক্ষমতা ছিল না। এখনো যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি। যদি বন্ধ হয় একমাত্র ট্রাম্প সাহেবই করতে পারেন। ফলে তাকে আমি 100তে 100 নম্বরে তাকে দিচ্ছি আমি। তিনি এই কাজটা বিলম্ব হলেও করেছেন বটে। কেন করেছেন সেটা ভিন্ন প্রশ্ন। শেষ পর্যন্ত হামাস রাজি হলো কেন? আমি শেষ করছি কথা বলে। এক, হামাস প্রায় নিঃশেষিত। হামাস কিন্তু কোনো বড় সৈন্যবাহিনী নয়, হামাস একটা মিলিশিয়া। যখন যুদ্ধ শুরু হয় হামাসের সৈন্য সংখ্যা ছিল বড় 1025। তাদের ট্যাঙ্ক নেই, তাদের আর্মার্ড ভেহিকেল নেই, তাদের যুদ্ধ জাহাজ নেই, তাদের বিমান নেই। এটা একটা পাড়ার একটা মিলিশিয়া। তার সঙ্গে ফাইট করছে কে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে পাওয়ারফুল, মিলিটারিলি পাওয়ারফুল দেশ। সঙ্গে কে আছে? পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মিলিটারিলি যে দেশ, সেই দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তার সঙ্গে হামাস কি করে 25,000 লোক নিয়ে যুদ্ধ করে টিকে থাকবে? প্রশ্ন তো ওঠে না। এটা একটা ব্যাপার। ফলে যে আন্দোলনটা নিঃশেষিত হয়ে গেল, যার পায়ে দাঁড়ানোর, যার কবজির জোর নেই, কতদিন ফাইট করবে সে? আর ফাইট কেনই বা করবে? ঠিক কি উদ্দেশ্যে ফাইট করছে সে? যে কাজটা সে করেছিল 7ই অক্টোবর 2 বছর আগে, কিন্তু জঘন্য কাজ একটা। সন্ত্রাসী হামলা, পাশের বাড়িতে যে আপনি হামলা করছেন, হামলা করে আপনি 1200 মানুষকে মেরে ফেলছেন, লোক ধরে নিয়ে আসছেন, টানেল নিচে রেখে দিচ্ছেন, সন্ত্রাসী। এই করে দেশ স্বাধীন করা যায়? পৃথিবীতে স্বাধীন হয়েছে এভাবে? ফলে প্রথম কাজ আমাদের, আমার প্রথম কাজ হবে এই সন্ত্রাসী কাণ্ডকে আপত্তি জানানো। কিন্তু পাশাপাশি মাথা রাখতে হবে যে স্বপ্নটা কি ছিল তাদের। কেউ তো আমার কথা শুনছে না, কেউ তো আমাকে কোনো অ্যাটেনশনই পে করছে না। জাতিসংঘের মহাসচিব একটা কথা বলেছিলেন, যে ঘটনাটা একটা ভ্যাকুয়ামে ঘটেনি, শূন্য থেকে ঘটেনি, এর পেছনে একটা কারণ আছে। হামাস যে হামলা করলো, কারণটা কি? কারণ পৃথিবী প্রায় ভুলেই যাচ্ছিল ফিলিস্তিনদের কথা। আপনারা জানেন যে আব্রাহাম অ্যাকর্ড বলে একটা জিনিস তৈরি করেছিলেন আমাদের প্রেসিডেন্টের জামাতা তার প্রথম টার্মে, যে চুক্তি অনুসারে
একের পর এক আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করছে। আলটিমেট গোল ছিল সৌদি আরব, তারাও কিন্তু খুব কাছে চলে এসেছিল। সৌদি আরব একবার চুক্তি স্বাক্ষর করলে ফিলিস্তিন প্রবলেম বলে কোনো প্রবলেম থাকতো না। আমাদের MBS তিনি কি বলেছেন, তিনি বলেছেন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট প্যালেস্টাইন, আমি তাকে সরাসরি কোট করছি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট প্যালেস্টাইন বাট মাই পিপল ডাজ। আমার দেশের মানুষ প্যালেস্টাইন নিয়ে আগ্রহী আছে, সে কারণে আমাকে মাথা ঘামাতে হচ্ছে, কিন্তু আমার কোন মাথা ব্যথা নেই। ঠিক এই অবস্থায় ঘটনাটা ঘটে। 2 বছরের যুদ্ধ শেষে এখন যে অবস্থা পৌঁছেছি আমরা হামাসের, আমি একটু আগে বললাম কবজির জন্যেই। তার চেয়ে বড় কথা, তার যেসব পেট্রন, UAE স্পেশালি, কাতার, জর্ডান হয়তো নয়, ইজিপ্ট, এরা সবাই এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। আমাকে অস্ত্র দেয় যারা, আমাকে অর্থ দেয় যারা, তারা বলছে যে ভাই তুমি নেমে আসো ক্ষমতা থেকে, ইনক্লুডিং প্যালেস্টিনিয়ান। মাহমুদ আব্বাস কি বলেছেন? মাহমুদ আব্বাস তো আগে থেকে লড়াই করছেন হামাসের সাথে। মাহমুদ আব্বাস প্রথম থেকে বলেছে যে হামাসকে ডিসআর্ম করতে হবে এবং তাকে পলিটিক্যাল অথরিটি থেকে সরে দাঁড়াতে হবে। ঠিক এক্স্যাক্টলি দাবিটাই কিন্তু করেছে নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে হামাসের সরে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নাই। আমি আশা করছি যে এই চুক্তি বাস্তবায়িত হলে অন্ততপক্ষে গাজার মানুষ দৈনন্দিন এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। বাট আপনার মিত্র, এই গাজার যে শান্তি শৃঙ্খলা, তার যে আপনার নিত্যনৈমিত্তিক চাহিদা, মানুষের যে কর্মসংস্থান, তাদের চিকিৎসা, অন্ন, বস্ত্র, এগুলো কিভাবে করা হবে আপনার? এখন যেটা হবে তা হচ্ছে যে একটি ট্রানজিশনাল মানে অন্তর্বর্তীকালীন আন্তর্জাতিক প্রশাসন গঠিত হবে, যাতে থাকবে মূলত বিদেশিরা এবং প্যালেস্টিনিয়ান টেকনোক্র্যাটস, নন পলিটিক্যাল। ধরা যাক নিউ ইয়র্কে থাকে একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার, পলিটিক্যাল ইনভলভ না সে, তেমন লোকে খুঁজে খুঁজে বের করা হবে। এরাই বের করবে, এই ব্লেয়ার সাহেবরা বের করবে। তাদেরকে নিয়ে একটি নন পলিটিক্যাল টেকনোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম করা হবে। অনেকটা আমাদের মনে করা যাক তত্ত্বাবধায়ক সরকারের মতো, পলিটিক্যালি ইনভলভ না তারা। এটা একটা। ফান্ডিং করতে আসবে মূলত আরবরাই ফান্ড করবে, মূলত কাতার একদিন ফান্ড করতে হামাসকে, তারাই কন্টিনিউ করবে, ইজিপ্ট করবে, জর্ডান করবে, অন্যান্য আরব দেশ করবে, প্রবাবলি ইউএনও করবে। তারাই এই হামাস অঞ্চলটাকে কি বলে গাজাকে নিয়ন্ত্রণ করবে। ইসরায়েল সরে যাচ্ছে না, কিন্তু ইসরায়েল একটা বাফার জোন তৈরি করেছে। তার ইসরায়েলের পাশে একটা বেশ অংশ নিয়ে বাফার জোন, নো ম্যান ল্যান্ড বলি আমরা মনে করা যাক, সেখানে তাদের সামরিক বাহিনী থাকবে এবং প্রতিটি প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসরায়েল রাইট টু ভিটো থাকবে, না বলতে পারবে, হ্যাঁ বলতে পারবে। এভাবেই চলবে। And then what about the West Bank? মাহমুদ আব্বাসের গভর্নমেন্ট কি থাকবে না থাকবে না? হ্যাঁ, ওয়েস্ট ব্যাংকে বলা হয়েছে তোমাকে রিফর্ম করতে হবে। আমরা জানি কি ওয়েস্ট ব্যাংকের এইটা একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট এবং পজিটিভ ডেভেলপমেন্ট। আমি ট্রাম্পকে এই জন্য ধন্যবাদ দেবো। তা হচ্ছে যে ওয়েস্ট ব্যাংকে কিন্তু গ্রাস করার সমস্ত পরিকল্পনা তৈরি হয়ে গেছিল। ইসরায়েলি মন্ত্রিসভা বলেছিল যে ওয়েস্ট ব্যাংকে ফরমালি অ্যানেক্স করতে। আপনারা জানেন যে ওয়েস্ট ব্যাংকটা 3 ভাগে ভাগ করা হয়েছে, A, B and C। সামান্য ছোট্ট এলাকা, একটা এলাকাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা শুধুমাত্র প্যালেস্টিনিয়ানদের নিয়ন্ত্রণে, বিটা প্যালেস্টাইন এবং ইসরায়েল নিয়ন্ত্রণে, সিটা ইসরায়েলের নিয়ন্ত্রণে। ইসরায়েল ক্রমান্বয়ে সি এলাকায় তার নিয়ন্ত্রণ বাড়িয়েছে। ডিমান্ড উঠেছে যে এই এলাকাটা আমাকে পুরোপুরি অ্যানেক্স করে দিতে হবে, আমি আমার দখলে নিয়ে নেব। স্মোটরিচ, ফিনান্স মিনিস্টার ইসরায়েলের, দাবি তুলেছে ক্যাবিনেট মিটিংয়ে, এটা না করলে আমি ছেড়ে দেবো, আমি আর তোমার সঙ্গে থাকবো না কোয়ালিশনে। সেই দাবিটা থামানো গেছে ট্রাম্প সাহেবের কারণে, সেই দাবিটা থামানো হয়েছে। বলা হয়েছে যে মাহমুদ আব্বাসের প্যালেস্টাইন অথরিটিকে যে তুমি রিফর্ম করো, তোমার মধ্যে অনেক দুর্নীতি আছে, অনেক অন্যায় আছে, অনেক বেআইনি কাজ আছে, এগুলি বন্ধ করো, আমরা দেখবো তোমাকে নিয়ে কি করা যায়। মাথায় হাত বুলিয়ে বলা হয়েছে যে চেঞ্জ ইয়োরসেলফ। সো গাজা তাহলে কি হবে? গাজা আলটিমেটলি হোয়াট ইজ দ্য এরপরে বাংলা আমার হাতছাড়া হয়ে গেল, বিদেশিরা এটা নিয়ন্ত্রণ করছে। আমার দেশ, আমার কোনো হা বলা না বলার কিছু নেই, গাজাও তাই। আমার দেশ কিন্তু নিয়ন্ত্রণ করবে বাইরে থেকে আসা মানুষ, শাসন তারাই করবে। এবং এখানে
আপনার নতুন নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না, পলিটিক্যাল পার্টি থাকবে না, আপনি খাবেন দাবেন ঘুরবেন, হয়তোবা নতুন বিল্ডিং হবে, সেটাও মন্দ না। নিশ্চিত মৃত্যু থেকে আপনি সুপেয় পানি পাবেন, হয়তো বাইরে থেকে খাদ্য আসবে, আপনার ছেলেরা স্কুলে যাবে, এটাই মন্দ কি? আমি বলি যেটাকে কবরের শান্তি। কবরও তো একরকম শান্তি থাকে, এটা হচ্ছে কবরের শান্তি। বাট আপনি তো জানেন যে কলোনিয়াল যে সিস্টেম, এই সিস্টেম তো এটা চিরস্থায়ী সিস্টেম না। এটা তো পৃথিবীর ইতিহাস নাই যে কলোনিতে কেউ টিকতে পেরেছে এমন। সো আপনার কি মনে হয়? আমার মনে হয় এই ব্যবস্থায় আগামী 10-15 বছরের কোনো পরিবর্তন হবে না। জি, নেক্সট 10-15 ইয়ার্স এর কোনো পরিবর্তন হবে না। যতদিন না আরবদের এই মেরুদণ্ডটা শক্ত হবে, ততদিন পর্যন্ত এই অবস্থা বদলাবে না। আমি একটু আগে বললাম, এই চক্রান্ত, এই যে প্ল্যানটা করা হয়েছে কাতারের সমর্থনে, সৌদি আরবের সমর্থনে, মিশরের সমর্থনে, তারাই তো করছে। আমি একটু আপনাকে কি বললাম, এমবিএস কি বলছে যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট প্যালেস্টাইন, আমার কোনো মাথা ব্যথা নেই প্যালেস্টাইন নিয়ে। ফলে দুর্ভোগ মানে একমাত্র প্যালেস্টাইন তো নয়, আমাদের মনে করা পাশের বাড়ির রোহিঙ্গা, গাজাবাসী এবং রোহিঙ্গা তফাৎ নেই, কিন্তু একই জিনিস। রোহিঙ্গারা দেশচ্যুত হয়ে আমাদের এখানে আশ্রয় পেয়েছে, আর গাজাবাসী গাজাতেই আছে, কিন্তু একই ফেট। রাইট। আপনি জানেন যে আমাদের বাংলাদেশ থেকে শহীদুল আলম যিনি বাংলাদেশের খুব নাম করা একজন মানবাধিকার কর্মী, এবং অলসো হি ইজ এ ভেরি ফেমাস ফটোগ্রাফার। উনি গাজাতে যাচ্ছেন ফ্লোটিলা, যেটাকে বলা হচ্ছে যে ফ্লোটিলা দিয়ে। সো ওনাদের এই গাজায় যাওয়ার উদ্দেশ্য কি, আর ওনাদের মেইন মিশনটা কি? মূল লক্ষ্য হচ্ছে, মানে ফরমালি হচ্ছে খাদ্য পৌঁছে দেয়া, ত্রাণ পৌঁছে দেয়া। তারা কয়েক হাজার টনের খাবার নিয়ে 40টা জাহাজ নিয়ে তারা রওনা হয়েছে। আরো একটা বাহিনী যুক্ত হয়েছে, 21টা সেখানে বোধহয় আছে। সব প্রথম ধাক্কার সবগুলো জাহাজকে আটক করা হয়েছে। উনি প্রথম যে সারির জাহাজগুলির মধ্যে তিনি ছিলেন। তার শেষ অবস্থা আমি জানি না, কারণ অলরেডি ইসরায়েলি সেনাবাহিনী জাহাজগুলিকে আটক করেছে, এবং জাহাজের যে সমস্ত প্রায় 400 মানবাধিকার কর্মী তাদেরকে গ্রেফতার করেছে। অলরেডি বোধহয় 143 জনকে টার্কিতে পাঠিয়েও দেওয়া হয়েছে। শহীদুল আলমের কি অবস্থা, সর্বশেষ অবস্থা আমি জানি না। উনি প্রতিদিন পাঠাচ্ছিলেন, ভিডিও মেসেজ পাঠাচ্ছিলেন। গত 24 ঘন্টা আমরা কোনো মেসেজ পাইনি। আমি কি বলবো? হ্যাঁ প্লিজ, আপনি জানেন কি, আপনার জানা আছে? হ্যাঁ প্লিজ তাহলে বলুন। সো যেই ফ্লোটিলা গুলো যাচ্ছে তার মধ্যে 2 ধরনের ফ্লোটিলা আছে। এক ধরনের ফ্লোটিলাকে বলে সমুদ ফ্লোটিলা। সমুদ ফ্লোটিলাতে ত্রাণ আছে, যেটার 2টা ফ্লোটিলা ইসরায়েলি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পারে যেতে পারছে, আর কেউ যেতে পারেনি। 44টা ফ্লোটিলার মধ্যে বেশিরভাগ তারা অ্যারেস্ট হয়ে গেছে। আরেক ধরনের ফ্লোটিলা আছে যেটাতে অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, মিডিয়া কর্মী, ডাক্তার, নার্সরা গিয়েছে। শহীদুল আলম সাহেব যে ফ্লোটিলাতে আছে, এটাতে সবচেয়ে বড় আকারের, মানে ওখানে যাওয়া সবচেয়ে বড়, যেটার মধ্যে অসংখ্য নার্স, ডাক্তার এবং মিডিয়া কর্মীরা আছে। তারা গাজার সমুদ্র সীমার ভিতরে আছে, কিন্তু এখন অ্যারেস্ট হয়নি, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারেন। উনাকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না, নেটওয়ার্ক থাকে না, তখন ওনার ওয়াইফ বলেন যে উনি অ্যারেস্ট হয়ে গেছে। আসলে উনি খবর দিয়েছেন, এখনো উনি অ্যারেস্ট হননি। একটা মিস নিউজ এসেছিল, যেটা উনি একটা দারুণকৃত ভিডিও করে রেখেছেন, যে অ্যারেস্ট হয়ে গেল যেন বাংলাদেশ গভর্নমেন্ট চাপ দেয়। উনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ভুলবশত ওনার ওয়াইফ ওটা পাবলিশ করে ফেলেছিল, ওনাকে না পেয়ে। ওনাকে আবার পাওয়া গেছে, উনি এটার জন্য দুঃখ জানাইছে, এবং উনি বলছে উনি ভালো আছে। স্টিল ওনারা ওইখান থেকে মিডিয়া নিউজ বানাইতেছে, পারেও যেতে পারেনি, আবার অ্যারেস্ট হয়নি, কিন্তু যে কোনো সময় হতে পারে। ইসরায়েল সেনাবাহিনী, আইডিএফ ওনাদেরকে ইয়েতে রাখছে, নজরে রাখছে, কারণ এটার মধ্যে সবচেয়ে বেশি মানবাধিকার কর্মী আছে, সবচেয়ে বেশি ডাক্তার, নার্স আছে, আর সবচেয়ে বেশি সাংবাদিক আছে, যার জন্য এই ফ্লোটিলাকে এখনো তারা অ্যারেস্ট করে নাই। তবে গ্রিতা থানবার্গ, যাকে অ্যারেস্ট করা হয়েছে, ক্লাইমেট অ্যাক্টিভিস্ট মেয়েটা, তাকে নির্যাতন করেছে, তাকে ইসরায়েলি পতাকা চুমু দিতে বাধ্য করছে, তাকে শেষরিয়ে নিয়ে গেছে, তাকে ফিজিক্যাল টর্চার করা হয়েছে। এটা নিউজেই বের হয়েছে যে তার সাথে এটা হইতেছে, এবং এটা নিয়ে অনেক প্রতিবাদ চলছে এখন ইউরোপ কান্ট্রি। What I want asking you, did he ever? জি জানাবে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। জি
সো সো হাসান ভাই, আরেকটা বিষয় জানতে চাই যে শাটডাউন, গভর্নমেন্ট শাটডাউন, যদি সংক্ষেপে একটু জানি, হোয়াট ইজ দ্য লেটেস্ট? আজকে শনিবার, আজকে তো কংগ্রেস বসবে না, জি, আগামীকালও বসবে না। সোমবারে সিনেটের মিটিং হবে, সেখানে নতুন করে ভোট দেওয়া হবে। একটাই প্রস্তাব, রিপাবলিকানরা বলেছে এই আমাদের প্রস্তাব, অলরেডি হাউস পাস করেছে, তোমরা পাস করো। ভয়টা কোথায় আপনাকে বলি, আমি গতকাল আলাপ করেছি আমি, তা হচ্ছে যে রিপাবলিকানরা কোনো ছাড় দেবে না। এই আমাদের বাজেট, এটাকে বলে সিআর, কন্টিনিউইং রেজলিউশন, এটা তোমায় পাস করতে হবে আনচেঞ্জড। ডেমোক্রেটরা বলছে না, আমরা চাই এর সঙ্গে তোমরা হেলথ কেয়ারের জন্য যে সাবসিডি তোমরা ট্রাম্পের বিগ বিউটিফুল বাজেটে বাদ দেওয়া হয়েছে, এবং এসিএ মানে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ারের জন্য যে অর্থ বরাদ্দ করা ছিল, যা আগামী বছরের শেষ নাগাদ যে বাতিল হয়ে যাবে, তাকে রেস্টোর করো। রিপাবলিকান রাজি নয়। এই অবস্থায় সোমবারে ভোট হবে, এবং আমার ধারণা যে এই ভোটে আবারও 60 ভোট লাগবে, যেহেতু এটা এর সঙ্গে অর্থ জড়িত আছে। তবে ইন্টারেস্টিংলি ট্রাম্প সাহেবের এই মুহূর্তে চেষ্টা হচ্ছে 5-7 জন ডেমোক্রেটদেরকে দলে ফেরানো। আপনারা জানেন 3 জন ডেমোক্রেট অলরেডি কিন্তু দলে ভিড়েছে, 52 + 3 55, আর দরকার 5টা, মানে 5টা 60 জন হয়। এই 5 জন ডেমোক্রেট যদি রাজি হয়ে যায়, আমরা অন্তপক্ষে 1 জন বা 2 জনের কথা শুনছি তারা মত বদলানোর চেষ্টা করছে, এই 5 জন যুক্ত হয়ে গেলে 60 জন হয়ে গেল, তাহলে প্রস্তাব পাস হয়ে যাবে। আমার মনে হয় না 5 জন অনেক বড় নাম্বার, হয়তো 1 জন বা 2 জন হবে, 5 জন হবে না, ফলে আরো 10 দিন বা 15 দিন চলবে। এখন ফাইটটা হচ্ছে মূলত পাবলিক রিলেশনস ফাইট। দেখতে হবে যে পাবলিকের চোখে কে দোষী। আমি আগের দিন বলেছিলাম যে সর্বশেষ জনমত জরিপে কি দেখতে পাচ্ছি আমরা, যে 47 আমেরিকান মনে করে যে সব দোষ রিপাবলিকানদের, 30% মনে করে ডেমোক্র্যাটদের। কারণটা ভেরি সিম্পল, ক্ষমতার প্রতিটি কেন্দ্র কার নিয়ন্ত্রণে? রিপাবলিকানদের। পরে দোষ কাকে দেবো আমি? সরকার বন্ধ হচ্ছে, তুমি কেন খুলতে পারছো না, তোমার দোষ তো এটা পাবলিক মনে করছে। আমরা এখনো পুরোপুরি কিন্তু ফিল করি নাই এই বন্ধ হওয়ার ইম্প্যাক্টটা ফিল করা শুরু করব, আর মতামতটা তীব্র আকার ধারণ করবে। তখনই একমাত্র আমরা দেখবো যে দুই দলই পক্ষে বিপক্ষে যদি ডিপেন্ড করে কোন দিকে মতামত যাচ্ছে, তখন তারা অ্যাকশন নেবে, এর আগে নয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের রুহি আক্তার নামে একটা বাংলাদেশি ব্রিটিশ, ও সিলেট বাড়ি, ও ওই ফ্লোরিডাতে ছিল, বাট তার অবস্থা আমরা জানি না। আমার কাজী ফজি, আপনার জানা আছে ওর সম্পর্কে কিছু? রুহি আক্তারও অ্যারেস্ট হয় নাই। অ্যাক্টিভিস্ট ফ্লোটিলা আর যে মিডিয়া আর নার্স ডাক্তারদের ফ্লোটিলা একসাথে হয়ে গেছে। 2টা বাসেল এখন পাশাপাশি চলতেছে। এই 2টা বাসেলই সবচেয়ে বড়, তারা পাশাপাশি চলতেছে। আমার যেটা মনে হচ্ছে আর কি, আমি তো অত ভালো অবজারভার না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যখন ওনারা এরকম ব্যস্ত রাখতেছে আইডিএফ কে, তখন মিকানু নামে একটা সুমুদ ফটিলা যারা ত্রাণ সামগ্রী নিয়ে গেছে, ওনারা কিন্তু চোখ ফাঁকি দিয়ে চলে গেছে পারে। আবার যখন নেলসন ম্যান্ডেলার নাতি আর গ্রেটা থ্রানবার্গ যখন অ্যারেস্ট হইলো, তখন কিন্তু আরেকটা জাহাজ ফাঁকি দিয়ে ত্রাণ নিয়ে চলে গেছে। তো আমার মনে হয় ওনাদের স্ট্র্যাটেজি এদিকে ব্যস্ত রাখা, ওই দিক দিয়ে 1-8 জন যদি ঢুকে যেতে পারে। টার্কির থেকে আরো 43টা ফ্লোটিলা রওনা হয়েছে, যেটা হাসান ফেরদৌস ভাই বললেন 123 জনকে টার্কিতে ডেপুট করা হয়েছে, এবং তারা আমেরিকান, তারা ইটালিয়ান এবং তারা স্পেনের লোক, কিন্তু তাদেরকে টার্কিতে ডেপুট করা হয়েছে, হয়তো কাছের কান্ট্রি বলে ওখানে। তো এখনো যারা আছে, লাইক যে গ্রেটা থানবার্গের সাথে যে অসদাচরণ করতেছে, এটা তারা কিসের ভিত্তিতে করতেছে জানি না, কিন্তু তারা কিন্তু প্রথম ধাক্কায় 123 জনকে অলরেডি পাঠিয়ে দিয়েছে, এবং একটা ফ্লোটিরা তারা জল কামান দিয়ে ড্যামেজ করে দিয়েছে, যেটাতে সামগ্রী ছিল। থ্যাংক ইউ সো মাচ। লেটস টক অ্যাবাউট নিউ ইয়র্ক সিটি পলিটিক্স। প্রথমে যাই জানাল আবেদিন ভাই আপনার কাছে, যে আপনি জানেন যে এরিক অ্যাডাম যখন প্রতিদ্বন্দ্বী থেকে সরে গেলেন, তখন মনে করা হচ্ছিল যে তার সাপোর্টার যারা, দে উইল অ্যালাইন টু আপনার কমো। কিন্তু সর্বশেষ যে জরিপে দেখা যাচ্ছে, মানে জহরান মামদানির যে জনপ্রিয়তায় তেমন হেরফের ঘটেনি। এটা এখন অ্যাবাউট মোর দেন 20% হি ইজ লিডিং আপনার তার অপোনেন্ট যারা আছে এদের চেয়ে। সো বাংলাদেশি কমিউনিটি আপনি জানেন এবারে নির্বাচনে অত্যন্ত ভিজিবল, এবং এ পর্যন্ত নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন সংবাদপত্রে বাংলাদেশিদের নিয়ে অনেকগুলো রিপোর্ট ছাপা হয়েছে। দেয়ার ইউনিটি, দেয়ার পার্টিসিপেশন,
তাদের ভিজিবিলিটি, সব ব্যাপার নিয়ে অনেকগুলো রিপোর্ট হয়েছে। সো আপনি জানেন যে নির্বাচন হচ্ছে, হয়তো জোরান মামদানি এখন পর্যন্ত যে পুল দেখতে পাচ্ছি, হি উইল বি দ্য উইনার। সো নির্বাচনের যে ট্রেন্ড, এই ট্রেন্ডকে বাংলাদেশি কমিউনিটি কীভাবে ধরে রাখবে? এরপরে যদি মামদানি উইন করেন, অথবা সে অ্যাবাউট এনিথিং হ্যাপেন ইন ইলেকশন, হোয়াট ইজ হাউ দি বাংলাদেশি কমিউনিটি যে ফিউচার পলিটিক্সকে আপনারা কীভাবে চিন্তা করছেন? ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদেরকে এবং প্যানেলিস্টদের, এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটিতে যে নির্বাচন হচ্ছে, আমরা এতদিন যে নির্বাচনের যে একটা হাওয়া দেখছি, হাওয়াটা অনেকটা একই রকম রয়ে গেছে। যেটা আপনি বললেন যে আগের মেয়র, অর্থাৎ বর্তমান মেয়র যিনি প্রতিদ্বন্দ্বিতা ছিলেন, উনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের পরেও আল্লাহর রহমতে লেটেস্ট যে পুল, যেটা 2রা অক্টোবরের পুল, সেখানেও জোরান মামদানি বিশাল ব্যবধানে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে এগিয়ে আছেন, যেটি অত্যন্ত একটা ভালো খবর। এখন নির্বাচনী হাওয়া যে কোনো সময় বদল হইতে পারে, মানুষের মনোভাবের পরিবর্তন করতে পারে, এটি কেউ রক্ষা করতে পারে না। কিন্তু আমরা আবহাওয়া যেটা দেখতেছি সেটা হচ্ছে, আমার মনে হয় এবং আমরা মনে করি অত্যন্ত, যেহেতু আমরা এখানে ফজি আপা আছেন, উনিও বলতে পারবেন যে নির্বাচনের যে শুরু থেকে এই পর্যন্ত জোরান মামদানির একটা ট্রেন্ড যেটা আমরা লক্ষ্য করেছি, সেটা হলো কখনো সে কমে নাই। 1% থেকে শুরু করে 13%-এর ডিফারেন্সে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে যখন উনি ফ্রন্ট রানার হিসাবে ডেমোক্রেটিক প্রাইমারিতে উইন করেন, এর পরের যে ট্রেন্ডটা সেটাও পজিটিভলি আছে এখনো। এটা হচ্ছে একটি ভালো দিক। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশি কমিউনিটির যে স্বতঃস্ফূর্ত এবং অত্যন্ত আন্তরিক অংশগ্রহণ, যে আমি বলবো, সেটি আসলে সারা নিউ ইয়র্ক নয়, শুধু সারা আমেরিকার মানুষের কাছে একটা বিশেষ নতুন একটা আশা সঞ্চার করছে এবং নতুন একটা সম্ভাবনাময় কমিউনিটি হিসাবে বাংলাদেশি কমিউনিটিকে দেখছে। যার ফলশ্রুতিতে যেই আগের গভর্নর, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং অনেক বছর উনি গভর্নর ছিলেন, কোনোদিন একটি মসজিদে যাওয়ার নাম নেননি। আমি শুনছি যে কোনো চার্চেও, মানে কোনো মন্দিরেও যায়নি, কিন্তু এইবার প্রথম এই পর্যন্ত 2টি মসজিদে উনি গিয়েছেন এবং বিভিন্ন মন্দিরেও যাচ্ছেন। তো এটাতে একটা সিগন্যাল দেয় যে বাংলাদেশি কমিউনিটি যে একটা ইম্পর্টেন্ট জায়গায় পৌঁছে গেছে, একটা ভাইব্রেন্ট কমিউনিটি হিসাবে। সবাই মাঝে মধ্যে আমাদেরকে একটু ফুলাতো, আমি ফ্ল্যাটারিং যেটাকে বলে, কিন্তু সেখান থেকে এখন রিয়েলিটিতে এসে তারা স্বীকার করছে যে বাংলাদেশি কমিউনিটি যেদিকে যাবে সেখানে একটা বিশাল পরিবর্তন ঘটবে। এখন যে জিনিসটি কেউ কেউ মার্কেটিং করার চেষ্টা করছে, যে আমরা 2টি মসজিদে আসার পরে, বিশেষ করে গতকালকের ঘটনাটাই বলি, যে এখানে কিছু সমর্থক ওনার হয়তো ছিলেন এবং যারা আসলে দাবি করতেছে এখন এক সময় জোরান মামদানিকে তারা সাপোর্ট করেছে। আমি একটু আগেও ক্যাম্পেইনের সাথে কথা বললে শিওর হয়েছি যে তাদের মধ্যে কেউই জোরান মামদানিকে সাপোর্ট করেননি, তারা আসলে এরিক আদমের সাপোর্টার ছিলেন এবং এখন ন্যারেটিভটাকে অন্যদিকে টার্ন করার জন্য তারা এই ধরনের একটি মন্তব্য করতেছে, যেটি রং। আর দ্বিতীয় যে জিনিসটি আমি একটু নিউ ইয়র্ক সিটির ভোটারদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে এই যে গভর্নর, উনার ব্যাকগ্রাউন্ডে একটু গেলে আমরা কি দেখতে পাই, যে উনি কোভিডের সময় যেই কোভিড রোগীদেরকে নিয়ে যে ধরনের খেলাধুলা করেছেন, এবং আগেই বললাম যে 12 বছরের মতো উনি নিউ ইয়র্ক সিটিকে শাসন করেছেন। কোনোদিন যেখানে 8 থেকে 9% মুসলমানের বাস এই নিউ ইয়র্ক সিটিতে, সেই সিটিতে কোনোদিন তাদের মসজিদ অথবা মন্দিরে যায়নি। তৃতীয় যে জিনিসটি, সেটা হলো যে উনি যেই কারণে উনাকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হলো। আর এখন ওই ধরনের একটি মন্তব্য, মানে যে মার কাছে মাসির গল্পের মতো মনে হচ্ছে আমাদের কাছে অনেকটা, যে প্রস্টিটিউটের কথা বলছে, এই ধরনের মন্তব্য যেগুলো জোরান মামদানি ক্লিয়ারলি বলছে যে এটা সে ডিক্রিমিনালাইজেশন করা যায়। আমরা জানি
আইনের ভাষায় যতক্ষণ পর্যন্ত জাজ একটা বিষয়ে ভার্ডিক্ট না দেয়, যে দোষী সাব্যস্ত না করে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটাকে, ওই ব্যক্তিকে ক্রিমিনাল বলা যাবে না। জোরান মামদানির এই ক্ষেত্রে স্ট্যান্ডটা ক্লিয়ার। উনি বলছেন ডিক্রিমিনালাইজেশন, অর্থাৎ আমরা প্রায়শই শুনি যে ইমিগ্রেন্ট অমুক দেশের হইলে তারা ক্রিমিনাল। দ্যাটস নট রাইট। এই যে একটা ন্যারেটিভ, এই যে একটা ট্রেন্ড চলে আসছে, সেই ট্রেন্ডটাকে চেঞ্জ করার যে একটা মানে কথা, সেটাই হলো ডিক্রিমিনালাইজেশন। অর্থাৎ একটা লোক, একটা মানুষ যখন কোনো একটা অপকর্মের সাথে থাকবে, সাথে সাথেই তাকে ক্রিমিনাল বলা যাবে না। এই হচ্ছে, তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে কি কারণে এসছে, আর কি তাকে ওই পথ থেকে বের করে ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করার সুবিধা ছিল কিনা, এই যে অপশনগুলোর কথা চিন্তা করা, হুইচ ইজ ভেরি পজিটিভ জোরান মামদানির এই স্ট্যান্ডটা। আর আপনি আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশি কমিউনিটির আগামী অ্যাডমিনিস্ট্রেশনে যদি জোরান মামদানি নির্বাচিত হয়, তাহলে আগামী অ্যাডমিনিস্ট্রেশনে বাংলাদেশিদের অবস্থান কি হবে, হয়তো এই বিষয়টি আপনি জানতে চেয়েছেন। ইজ ইট? জি, রাইট। জি, আমি মনে করি যে গতকালকেও আপনি জানেন যে গতকালকে জামাইকা মুসলিম সেন্টারেও জোরান মামদানি একটা বিশাল জনসভায় কথা বলছেন। মোর দেন 5000 লোক সেখানে হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আমি যদিও যেতে পারিনি। সেখানেও উনি বারবার বলছেন যে আগে মুসলমানেরা অথবা বাংলাদেশিরা সেই জায়গায় কাজ পেত যে জায়গাটা হয়তো একটা মুসলমানের জন্য বা একজন কোঅর্ডিনেটর, এই ধরনের পজিশন, অর্থাৎ কমিউনিটিকে কোঅর্ডিনেট করার জন্য। জোরান মামদানি বারবার বলে আসছে যে সে অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে এখন অ্যাপয়েন্টমেন্ট গুলো হবে এবং এই বিষয়গুলো বিবেচনা করবে। এবং আমরা ব্যক্তিগতভাবে যতটুকু ওনার সাথে অ্যাপ্রোচ করেছি, আমি কয়েকদিন আগে কথা বলার সুযোগ হয়েছিল, ক্লিয়ারলি যেখানে আমি বলেছি যে ব্রাদার, আমরা তোমাকে সাপোর্ট করতেছি, তুমি একজন ভালো ক্যান্ডিডেট, উপযুক্ত ক্যান্ডিডেট, কোনো সন্দেহ নাই। নট অনলি অ্যাজ এ মুসলিম, ইউ আর ওয়ান অফ আস ইন এ সেন্স দ্যাট ইউ কেম ফ্রম আদার কান্ট্রি হোয়েন ইউ আর 7 years old। সুতরাং আমাদের বাচ্চারা, আমরা এখানে অনেক বড় হয়ে এসেছি, ফলে ইউ আর ওয়ান অফ আস ইমিগ্রেন্ট হিসাবে। ধর্মের দিক থেকে ইয়েস, ইউ আর মুসলিম, উই আর মুসলিম ম্যাক্সিমাম, সেটা একটা, কিন্তু তোমাকে ধর্মীয়ভাবে আমরা দেখছি না। আমরা দেখছি নিউ ইয়র্ক সিটির যাতে সম্প্রদায়ের রিপ্রেজেন্টেটিভ হিসাবে তুমি কাজ করতে পারো এবং তুমি যাতে সম্মানের সাথে থাকতে পারো। সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটির যেই আগে যেভাবে অবহেলা করা হয়েছিল, যেমন এরিক আদমও আমাদের সাথে ওয়াদা দিয়েছিল যে নির্বাচিত হলে আমাদের বিভিন্ন জনকে হয়তো বিভিন্ন পজিশনে হায়ার করবে, কিন্তু দেখা গেল সেখানে যাদেরকে তার খুব আজ্ঞাবহ বলবো, এই ধরনের 2-1 জনকে, তাও তেমন কোনো উল্লেখযোগ্য কিছু অ্যাডভাইজার অথবা এই ধরনের উল্লেখযোগ্য কোনো পদে দেয়নি। তো আমার যতটুকু ধারণা, ইনশাল্লাহ সেই ব্যাপারে কথা হচ্ছে এবং আমরাও একটু চাপের মধ্যে রাখবো আমাদের কমিউনিটি হিসাবে। সেখানে আপনাদের সহযোগিতা দরকার, কমিউনিটির সহযোগিতা দরকার, এবং সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে আগামী 25শে অক্টোবর থেকে যেই প্রাইমারি ভোট শুরু হবে, কমিউনিটির সবাই যাতে, এখনো যারা ভোটার হননি তারা যাতে ইমিডিয়েটলি তাদের ভোটারটা রেজিস্ট্রেশন করে নেন, এবং আগামী 25 তারিখে যে আর্লি ভোটিংটা শুরু হবে, আর্লি ভোটিংটা শুরু হওয়ার সাথে সাথে যাতে এই ইলেকশনে জোরান মামদানিকে মেয়র হিসাবে নির্বাচিত করে আমরা আমাদেরকে দেখাইতে পারি যে উই ক্যান মেক চেঞ্জ। আমার মনে হয় জুনে যেমনি ভাবে নিউ ইয়র্ক সিটি একটা পরিবর্তন দেখেছে, নিউ ইয়র্ক সিটি ইজ রেডি টু সি দ্য নেক্সট চেঞ্জ। আর এই যে ইলেকশনটা, এটা প্রেসিডেন্ট থেকে শুরু করে আমরা দেখতেছি গত শুরু থেকেই, যখনই জোরান মামদানি এগোচ্ছিল একটা একটা করে বিভিন্ন ধরনের ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং বিশেষ করে যেটা হাসান ভাই মেনশন করলেন যে এরিক আদম নির্বাচনে সরে যাওয়ার পরে তার ফান্ড অনেক বেড়ে পাচ্ছে, কিন্তু জোরান মামদানির ফান্ডেরও কোনো অসুবিধা নেই। এবং একজনের শক্তি হচ্ছে
ভোটারদের শক্তি, অর্থাৎ যারা $25 অর লিটল বিট মোর হচ্ছে জোহরান মামদানির অ্যাভারেজ ডোনেশন, তো এটা হচ্ছে সেই মিলিয়ন মিলিয়ন ডলারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল। অর্থাৎ আমি যেটা বলতে চাই, এট দ্য এন্ড অফ দ্য ডে ভোট ইজ পাওয়ারফুল, এক্সারসাইজ ইউর ভোট, প্লিজ গো আউট অ্যান্ড ভোট হোয়েন দ্য টাইম কাম। থ্যাংক ইউ সো মাচ কাজী ফৌজি। আপনার কাছে জানি যে যেটা প্রশ্ন করছিলাম যে জোহরান মামদানির যে নিউ ইয়র্ক সিটি ইলেকশন অ্যান্ড ফিউচার বাংলাদেশি কমিউনিটির যে আপনার রুল, সো আপনার কি মনে হয়? দেখেন, সারপ্রাইজলি প্রাইমারি ইলেকশনে এত ব্যাপক পরিমাণ বাংলাদেশি ভোট দিছে, যেটা 2021 থেকে ডাবল ছিল, যার জন্য পলিটিশিয়ানরা আমাদের দিকে মনোযোগ দিচ্ছে। যখনই এরিক অ্যাডাম পোল থেকে সরে গেলেন, এরিক অ্যাডাম অবভিয়াসলি কুমুকে সাপোর্ট করে সরে গেছে এবং কুমুকেই সাপোর্ট করতেছে। এরিক অ্যাডাম যখন পোল থেকে সরে গেছে তখন কুমুর ফান্ডিং হয়ে গেল দ্বিগুণ, এবং দ্বিগুণ কি তার চেয়ে বেশি। কুমুকে যারা ফান্ডিং করে, একটা জিনিস কি, আপনি যদি আমাকে টাকা দেন আমি ক্ষমতায় গেলে আপনার কথা শুনবো। তো কুমুকে যারা ফান্ডিং করতেছে তারা হলো কর্পোরেশন, কোটিপতিরা, বিলেনিয়াররা। তো বিলেনিয়াররা কুমুকে টাকা দেয়, কুমু ক্ষমতায় গেলে বিলেনিয়ারদের কথা শুনবে। জোহরানকে টাকা দিচ্ছে শ্রমজীবী মানুষরা, গ্রাসরুট ফান্ডরেজিং, জোহরান ক্ষমতায় গেলে গ্রাসরুট ফান্ডরেজিং মানুষের কথা শুনবে। এখন আমাদের কমিউনিটিতে কিছু প্রবলেম আছে। আমাদের কমিউনিটির কিছু মানুষ থাকে যারা হলো অপরচুনিস্ট, তারা তাদের নিজেদের পদ পজিশন কি পাবে, কি পাওয়ার দেখাইতে পারবে, নিজের লিডার বানাই দিবে, নিজেই নিজেকে লিডার বানায় আত্মপ্রকাশ করবে এবং সেসব সুযোগ চাবে। জোহরানের ক্যাম্পেইন অবভিয়াসলি কোনো অপরচুনিস্টের সুযোগ দেয় না, দিবেও না, যার কারণে তারা কুমোর ক্যাম্পেইনে গিয়ে জয়েন করে আজে বাজে কথা বলতেছে। একটা কথা আজকে ক্লিয়ার করতে চাই, যেটা জয়নাল ভাই বললেন, আমি আরেকটু স্পষ্ট ধারণা দিই। আমরা ইমিগ্রেন্ট মুভমেন্টে একটা কথা ব্যবহার করি সবসময়, ডিক্রিমিনালাইজ ইমিগ্রেন্ট, ডিক্রিমিনালাইজ ইমিগ্রেশন। মানে একজন ইমিগ্রেন্টকে যখন ধরবে তার সাথে ফুললি ডিগনিটি অ্যান্ড রেসপেক্টের সাথে কথা বলতে হবে বা ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট দেখাতে হবে। সো জোহরান যখন বলে ডিক্রিমিনালাইজ সেক্স ওয়ার্কার অ্যান্ড প্রস্টিটিউশন, তার মানে হলো সে লিগালাইজ করার কথা বলতেছে না, সে বলতেছে ফুল ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট দিয়ে যেন তাদেরকে ট্রিট করা হয়। আর এই কথাটাই মসজিদের এই মানে ইমাম অথবা অপরচুনিস্টরা জোহরানের বিরুদ্ধে বলে, আর বলে যে আমরা তো এই কারণে সরে গেছি। সে ছিল কবে যে সরে যাবে, এটা হলো কথা। আর আমাদের কমিউনিটিকে মনে রাখতে হবে পাওয়ার দুইভাবে বিল্ড হয়, একটা হলো সেন্সাসের মাধ্যমে, একটা হলো ভোটের মাধ্যমে। ভোটের পাওয়ারটাকে সিভিক পাওয়ার বলে আর সেন্সাসের পাওয়ারটাকে নাম্বার পাওয়ার বলে। যে শহরে আমরা যত জনসংখ্যা আছি, আপনার সেন্সাসের নাম্বার অনুযায়ী আমাদের রিসোর্সগুলো সেই এলাকায়, সেই স্কুলে, সেই এলাকা, মহল্লা, পাড়া সব জায়গায় আসে। ইভেন আমাদের সাবওয়ে, রাস্তা, সব সেন্সাসের ডাটা অনুযায়ী রিসোর্স আসে। যখনই আমরা সেন্সাসে অংশগ্রহণ করি না, আমরা একটা শক্তি খোয়াই ফেলি, আর যখনই আমরা ভোট দিই না, তাহলে আমরা আরেকটা শক্তি খোয়াই ফেলি। রিসেন্টলি বাফেলোতে কয়েক লক্ষ পরিবার মুভ হয়ে গেছে, বিংহামটাউন, বাফেলো, আলবানিতে, কারণ এই শহরকে তারা অ্যাফোর্ড করতে পারে না। জোহরান বলতেছে সেই সিটিকে অ্যাফোর্ডেবল বানাবে ওয়ার্কিং ক্লাস মানুষের জন্য। সে ফার্স্ট অ্যান্ড ফ্রি বাসেস দিবে, সে চাইল্ড কেয়ার দিবে, সে যত কথা বলে শ্রমজীবী মানুষের কথা বলে। গ্রোসারি প্রাইস হাই, সে সিটি গ্রোসারি দেওয়ার গল্প বলতেছে। এই যে গল্পগুলো, এই যে কথাগুলো, এই যে ক্যাম্পেইনের প্রমিসগুলো, এটার কারণে আমরা আকৃষ্ট। আর আমাদেরকে চেষ্টা করতে হবে তাকে পাশ করানো, যাতে করে আমরা সেই জিনিসগুলো তার কাছ থেকে আদায় করতে পারি। আমি ব্যক্তিগতভাবে তার কাছে পাত্তা পাইলাম কি পাইলাম না ডাজন্ট ম্যাটার। একজন মানুষ যখন মেয়র ইলেকশন করতে যায় আর সে নিউ ইয়র্ক সিটির মতো এরকম ডাইভার্স সিটির মেয়র হতে যায়, সে তো খালি বাংলাদেশিদের পিছনে ঘুরলে চলবে না। তাকে যত ছোট ছোট পকেট আছে, যত ছোট ছোট রেস আছে, যত ছোট ছোট কমিউনিটি আছে, সবাইকে রিচ আউট করতে হবে। বাংলাদেশিদেরকে সে আর কত প্রিভিলেজ দিবে? আমরা মনে হয় আমরা যথেষ্ট প্রিভিলেজ পাইছি। এখন আমাদের উচিত কাজ করা। আমাদের কাজ হচ্ছে ভোটার ডেকে আনা, আমাদের কাজ হচ্ছে ভোটাররে কল করে বলা ভোট করা, আমাদের কাজ হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন করা। আমরা কি পাইলাম না পাইলাম সেটার জন্য তো আমরা তার সাথে না, আমরা তার সাথে এই সিটিতে অ্যাফোর্ডেবল রাখার জন্য, যাতে কিক আউট হয়ে আমারও বাফেলোতে গিয়ে না থাকতে হয়, আমারও যাতে বিংহামটাউনে বাড়ি খুঁজতে না হয়। ওইখানেও নাকি এখন বাড়ি নাই, যাবো কই এখন আমরা। সো আমরা এই সিটিতে থাকার জন্য যে লড়াইটা করতেছি, সেই লড়াইয়ে আমরা মনোযোগী হই। জোহরান কোন মসজিদে গেল, কোন মসজিদে গেল না, কোন রেলিতে আসলো, কোন রেলিতে আসলো না, জোহরানের ক্যাম্পেইন ম্যানেজার কার ট্যাক্সের উত্তর দিল, ডাজ রিয়েলি ম্যাটার? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ কাজী ফৌজিয়া। থ্যাংক ইউ। হাসান ভাই বুঝে কিছু বলতে চাচ্ছেন, তারপর শেষ করবো। জি, প্রথমত খুব ভালো বলেছে ফৌজিয়া, এক্সেলেন্ট। কিন্তু আমি একটু রিয়েলিটি চেকটা করি একটু। আপনি বাংলাদেশের কথা বলছেন তো, আমাদের ভোটার কত জানা আছে আপনার? রাফলি বলা হচ্ছে আমাদের ভোটার 80,000, যদি আমি ম্যাক্সিমাম বলি। আমরা এই শহরে আমাদের লোক সংখ্যা অ্যাবাউট 1 লক্ষ লোক, 1,03,000 দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশনে।
ম্যাক্সিমাম যদি সব অ্যাডাল্ট কিন্তু ভোটার ধরি আমি ৮০,০০০। ৮০,০০০ মানে এই শহরের 1.4% পপুলেশন। টোটাল ভোটারের আমরা মাত্র ১.৫%। এই 1.4% কিভাবে আমরা এই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করব? আমরা কোনো ফ্যাক্টর নাই নির্বাচনে। আমরা মোমেন্টাম ক্রিয়েট করছি আমাদের মধ্যে প্রত্যেক খবরের বটে, কিন্তু উই উইল নট বি দ্য ওয়ান ডিসাইডিং দিস ইলেকশনস আউটকাম। কেমন? এটা মাথায় রাখতে হবে ১ নম্বর। ২ নম্বর আরেকটা কথা আপনাকে বলি আমি, আমাদের ফাইট করতে হবে কিন্তু শুধুমাত্র কুওমোকে নিয়ে নয়, বিল অ্যাকারমানকে নিয়ে নয়। ডোনাল্ড ট্রাম্প নামে একজন লোক আছে, তার সাথে ফাইট করতে হবে। এই অ্যালায়েন্সটা হচ্ছে এখন কুওমো, ট্রাম্প, বিল অ্যাকারমান কোম্পানি। বিল অ্যাকারমান এখানে বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার। দে উইল পোর ইন বিলিয়ন্স টু ডিফিট জোহরান। মাথা রাখতে হবে। ফলে চ্যালেঞ্জটা খুব সাবস্টেন্সিয়াল চ্যালেঞ্জ। ওভারকাম করা, আমরা সবাইকে উত্তেজিত হয়ে পড়েছি, হ্যাঁ উনি জিতে গেলেন। আই টেল ইউ, উনি জেতেননি এখনো, এবং জিতবেন যে তার কোনো গ্যারান্টি নেই। যদিও জনমত জরিপে, লেটেস্ট জরিপে কি দেখতে পাচ্ছি আমি, যদি এটা 1-1 হয়, যদি কুওমো ভার্সেস মামদানি হয়, মামদানি 56%, কুওমো 44%, উনি জিতে যান। এটা এখনো সিলওয়া কিন্তু ড্রপ আউট করেনি, এখনো একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এখনো ড্রপ আউট করেননি। এবং ডোনাল্ড ট্রাম্প সাহেব তার সমস্ত ওয়েট এখনো থ্রো করেন, শুধুমাত্র তিনি বলেছেন টাকা দিব না, টাকা আমি দিব না তোমাকে, এই কথা বলেছেন তিনি, যদি মামদানি হন। ফলে যখন এই পুরো কোয়ালিশনটা তৈরি হবে, এরা কিন্তু একটা বড় বাধা সৃষ্টি করবে, ভয় কিন্তু আছে। আমি শুধু এই কথা বলা যায়। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কাজী ফজিয়া, থ্যাংক ইউ জনাব জালাল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড থ্যাংক ইউ আরও যারা আজকে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। এখনই শুরু হবে আমাদের টাইম পলিটিক্স অনুষ্ঠান, আশা করি দেখবেন।